এই যে আপনি ছোটদের নিয়ে লেখেন কেন? মনে হয় আমার মনের মধ্যে এখনো শিশু বাস করে। আর আমার কি মনে হয় জানেন, আপনি সূচনাকে ভালোবাসেন থেকে ছোটদের নিয়ে লেখেন। ও এখনো বড় হয় নাই। মারুফ, আমার ক্লোজ ধরো, আমার। সবার বন্ধু পিকু। পিঁপড়া। নিপুর রঙিন একদিন। আমার স্কুল জীবনে রং চেনার কষ্ট। ভূতের শহরে একদিন। অনেক যানবাহন। পিঁপড়ে পাড়ায় টুপুল। পিঁপড়ার দল সারি বেঁধে হেঁটে যাচ্ছে। ক্রিকেট পাগল গেছো ভূতের গল্প। একটা সবুজ মাঠ আর সেখানে ক্রিকেট ব্যাট নিয়ে ভূতের বাচ্চারা খেলছে। স্কুল ব্যাগে ভূত। ব্যাগের মধ্যে মজার একটা ভূত লাফালাফি করছে। এতক্ষণ ভূত আর পিঁপড়ের যে গল্পগুলো হচ্ছিল তা আসলে লেখকের বইয়ের নামের বিপরীতে তার যে অনুভূতি সেটি। এবং আপনারা দেখছেন পৃষ্ঠা নিবেদিত বই ভালোবাসা আয়োজন, এবং আপনাদের সাথে আছি আমি নীল মাহবুব, এবং আমার সাথে আছে জিনিয়া কবির সূচনা। আর আমাদের সাথে আছে একজন বড় মানুষ যিনি ছোটদের গল্প লেখেন, তার সাথে আমরা আজকে কথা বলবো। আমাদের সাথে আছে নিশাত সুলতানা পুরবী। এই বই ভালোবাসা আয়োজনে আমরা শুরুতে আসলে যেটি জানতে চাই সেটা হচ্ছে যে বইয়ের সাথে আপনার জীবনের যে ভালোবাসার সম্পর্কটা সেটা আসলে কবে থেকে শুরু হয়? বইয়ের সাথে ভালোবাসা তো আসলে আমার মনে হয় যে একদম শৈশব থেকে। আমাদের শৈশবে যেটা ছিল সেটা হচ্ছে যে আমাদের পাঠ্যপুস্তকটার সাথে সংযুক্তি ছিল অনেক বেশি, এবং গল্পের বইগুলো ছিল অপশনটাও কম, বাজারে অতটা বেশি অ্যাভেলেবল ছিল না। পুরস্কারের কিছু বই পেতাম কিংবা লাইব্রেরির বই। আমি একটু জানতে চাই যে এই যে ছোটদের বই পড়তে পড়তে তো বড় হয়ে গেলেন, বড় হয়ে ছোটদের বই লেখার ইচ্ছে কখন থেকে হলো? কর্মসূত্রে আসলে আমি বাংলা বাজারে গিয়েছিলাম কিছু বই কেনার জন্য শিশুদের উপযোগী। তো ওইখানে গিয়ে আমার কয়েকজন প্রকাশকের সাথে কথা হয়, এবং ওনারা যখন জানতে পারলেন যে আমি কলাম লিখি, আমি কাজ করেছি শিক্ষা কর্মসূচির সাথে, আমার ব্যাকগ্রাউন্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং ইত্যাদি, যখন ওনারা শুনেছেন তখন ওরা আমাকে প্রপোজ করলেন যে আপনি যেহেতু লেখালেখির সাথে আছেন, আমার কাছে মনে হয় আপনি গল্পের বই শুরু করতে পারেন শিশুদের জন্য। তো প্রথমে একটু হেসে উড়িয়ে দিলাম, পরে মনে হলো যে না, একটু চেষ্টা করে দেখি। তো আমি একটা গল্প লিখলাম, তো সেটাই শুরু, এবং ওই বইটা আমার নিপুর রঙিন একদিন, ওই বইটি প্রকাশিত হলো 2018 সালে, এবং বইটি আমি ইউনিসেফ মিনা মিডিয়া অ্যাওয়ার্ডের জন্য আমি বইটি জমা দিই, এবং আমার প্রথম বইটি পুরস্কৃত হয়। 2018 সালের পর থেকে আজকে আমরা 2025-এ দাঁড়িয়ে আছি। এ পর্যন্ত শিশুদের জন্য কতগুলো বই লেখা হয়েছে? আমার সব লেখাই শিশুদের জন্য। আমার মোট 22টির মতো বই আছে, যার মধ্যে 5টি বই হচ্ছে বাংলা বইয়ের আবার ইংরেজি সংস্করণ। প্রথম বই কাকে উৎসর্গ করেছিলেন, এবং এই যে আপনার বইয়ের যখন উৎসর্গপত্র দেয়া হয় বা আপনি দেন, তখন আসলে আপনি কী চিন্তা করেন? প্রথম বইটি আসলে ওভাবে চিন্তাভাবনা করে আমি আসলে উৎসর্গ করতে হবে এই ধরনের বিষয়ে কাজ করেনি। তো যার কারণে প্রথম আসলে কয়েকটি বই আমার এরকম উৎসর্গ করার ভাবনাটা আসে নাই। তবে প্রথম আমি বইটি উৎসর্গ করেছিলাম একটি বই যেটা প্রথমা থেকে প্রকাশিত হয়েছিল, ডিজিটাল দৈত্য রিমির আশ্চর্য পেন্সিল বক্স, এবং বইটি আমি উৎসর্গ করেছিলাম আমার খুবই শ্রদ্ধাভাজন ব্যক্তি, আমার শিক্ষক সৈয়দ মজুরুল ইসলাম স্যারকে। পরবর্তীতে আমার 2 ছেলেকে আমি করেছি। এই যে ছেলেদেরকে উৎসর্গ করেছেন, ছেলেরা আপনার বইকে কিভাবে মূল্যায়ন করে? প্রথমে যখন বইটি ছোটটা দেখলো, ছোট ছেলেটি, ওর নাম স্বচ্ছ, যখন ওর নামটা দেখেছে সে তো খুব আর কি লাভ দিয়ে উঠেছে যে ওর নামে বইটা দেওয়া হয়েছে, এবং সে বলছিল তার ভাইকে, দেখো আমার নামে আছে, তোমার নামে কিন্তু নাই। তার কয়েকদিন পরে আবার ওই বইটা আমি হাতে পেলাম, তারপর দেখালাম ওকে। তো অনেক অনেক খুশি তারা যে এই বইটা, এবং এটা হয়তো সারা জীবন, ওরা তো ছোট এখন, যখন বড় হবে, যখন বুঝতে শিখবে যে বইগুলো তাদের নামে উৎসর্গ করা হয়েছে, আমার মনে হয় ওরা খুব একটা গর্বের অনুভূতি ওদের মধ্যে কাজ করবে। আচ্ছা, সেই জায়গা থেকে আপনার সন্তানের কথা হচ্ছিল, কিন্তু আপনিও তো কারোর সন্তান, মানে তারা যখন দেখলো যে মেয়ে লেখক হয়ে উঠেছে এবং ছোটদের জন্য লিখছে, মানে এই যে তার বই বের হচ্ছে, তাদের অনুভূতির রংটা আসলে কেমন ছিল? এক্ষেত্রে আমার হয়তো বা একটু আবেগপ্রবণ হয়ে যাওয়ার বিষয় থাকবেন, কারণ আমার আসলে পথ চলার অনেক বড় অবদান আমার বাবা মার মধ্যে একটা সুন্দর সম্পর্ক আমরা দেখেছি সবসময়। তো আমার বাবা খুব খুব খুশি ছিলেন, উনি মারা গেছেন গত 3 বছর আগে। উনি অসম্ভব খুশি ছিলেন, এবং উনি একটা কথা বলেছিলেন উনি মারা যাওয়ার আগে, সেটা হচ্ছে উনি কোমার মধ্যে ছিলেন। তারপরে একটা কথা বলেছিলেন যে, আমি বলেছিলাম যে বাবা তুমি আমার জন্য একটা দোয়া করো। তখন উনি অনেকটাই মানে ইয়েতে থাকতেন, কোমাতে থাকতেন। উনি আমাকে বললেন যে মা, তোমার সন্তানরা যেন তোমার মতো হয়। আচ্ছা। তো এটা থেকে আমি বুঝতে পারি যে আমাকে নিয়ে তার সন্তুষ্টির মাত্রাটা কত দূর ছিলেন, আর উনি সবসময় আমার প্রথম পাঠক ছিলেন। আপনিও তো পাঠক একজন,
তো আপনাকে আসলে কোন লেখকগুলো আপনার এই লেখক জীবনে ভীষণ রকম প্রভাবিত করেছে? আমাদের শৈশবে যেটা বলছিলাম যে এত বই তো আমাদের কাছে সহজ প্রাপ্য ছিল না আমাদের কাছে বই। আমার শৈশবে আমি পড়েছি রবীন্দ্রনাথ ঠাকুর পড়েছি, বঙ্কিম পড়েছি, শরৎচন্দ্র পড়েছি। খুব কঠিন লাগতো বঙ্কিমের, তারপরেও পড়েছি এগুলো। আর হুমায়ুন আহমেদ আমরা প্রচুর পড়তাম। এমন কোনো বই যেটা বারবার পড়া হচ্ছে? আমি রবীন্দ্রনাথের গোড়া বারবার পড়ি, যতবার পড়ি আমি ততবার রবীন্দ্রনাথের প্রেমে পড়ি এবং মনে হয় যে কিভাবে সম্ভব একটা উপন্যাস এতটা পাওয়ারফুল কিভাবে হতে পারে। এবং গোড়াকে চোখের সামনে আমি দেখতে পাই, সুচরিতাকে দেখতে পাই, এটা একটা অনন্য ব্যাপার। এরকম সাহিত্য কেন আমরা করতে পারি না, বা আমরা কি কখনো পারবো না? এই যে ছোটদের জন্য যখন লেখা হয় তখন আপনার কলমের নিব থেকে অনেক চরিত্রের সৃষ্টি হয়, কিন্তু আপনাকে যদি বলা হয় যে যে কোনো প্রিয় লেখকের যে কোনো একটা চরিত্রে আপনাকে আমরা দেখতে চাই, তাহলে কোন চরিত্রটি হবে আপনার? এভাবে তো আসলে ভাবা হয়নি, তবে জাফর ইকবালের একটা বই পড়েছিলাম, ওটার নাম ওখানে ডক্টর শব্দর আলীর মহামহা আবিষ্কার, যেখানে শব্দর আলী নানা রকম এক্সপেরিমেন্ট করতেন। হ্যাঁ, তো আমার শব্দর আলী হতে অনেকবার ইচ্ছা করতো। উনি খুব অ্যামেচার একজন সায়েন্টিস্ট ছিলেন, যেমন বৃষ্টির মধ্যে হেঁটে যাচ্ছেন, ওনার চশমার মধ্যে ওয়াইপার। হ্যাঁ, এরকম আমার কাছে অনেকবার মনে হয়েছে আমি যদি শব্দর আলী হতে পারতাম। এমন কোনো উক্তি যেটা আপনি সবসময় আপনার মাথায় থাকে, আপনি সবসময় মনে নিয়ে ঘুরেন? লাইফ ইজ রিয়েলি স্টেজ, উইলিয়াম শেক্সপিয়ারের। এটা আমার সবসময় মাথায় থাকে যে এত ধরনের রোল প্লে করতে হয়, নিজেকে প্রতি মুহূর্তে ট্রান্সফর্ম করতে হয়। আমি মা বাসায় একরকম, যেই না আমি বাসা থেকে অফিসে গেলাম সেখানে আমার আরেকটা রোল হলো, এখানে মেলায় এসে কথা বলছি এখানে আরেকটা রোল। তো আসলে স্টেজে আমরা সবাই নির্ধারিত রোলে আমরা অভিনয় করে যাচ্ছি এবং প্রতি মুহূর্তে রোলগুলো পরিবর্তিত হচ্ছে। এই যে আপনি দারুণ সব চরিত্র দেখি আমরা আপনার বইয়ে, এই চরিত্রগুলোর পটভূমিটা আসলে কি? এটা কি মানে আপনার কল্পনার জগৎ থেকে আসে, না সত্যিকারের তাদের চরিত্রগুলো আছে? বেশিরভাগই আমার কল্পনার জগৎ থেকে আসে। আর নানা রকম আমাদের আশেপাশে যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো আসলে সমাধান বা সমস্যাগুলোর জন্য শিশুদেরকে তৈরি করার একটা আকুতি আমার কাজ করে, এবং সেগুলোর জন্য আমি বিভিন্ন কল্পনার জগৎ থেকে বিভিন্ন ক্যারেক্টারকে আমি নিয়ে আসি। আর আরেকটা সোর্স আমি বলেছি যে আমার ছেলে এবং অনেক শিশু। আমি একটু জানতে চাই যে আপনার লেখার মধ্যে কি ধরনের বিষয়বস্তু আসলে থাকে ছোটদের জন্য? পিঁপড়া তো শিশুদের জন্য খুব মজার একটা চরিত্র, এবং পিঁপড়ার লাইফে অনেক বেশি স্ট্রাগল আছে, কষ্ট আছে, পরিশ্রম আছে। তো ওইখান থেকে আমি আসলে ওদের ওই পরিশ্রমটা যেন শিশুরা শিখতে পারে। হ্যাঁ, যখন শিয়ালের কথা বলি, শিয়ালের যে বুদ্ধির তীক্ষ্ণতা সেটা যেন জানতে পারে। জীবনটা তো এমনিতে অনেক জটিল, আমি আর বাড়তি করে আয়োজন করে আসলে কষ্ট দুঃখ পেতে চাই না, এবং আমি শিশুদেরকেও কষ্ট দুঃখ আসলে দিতে চাই না। ওরা একটু থাকুক না, একটু আনন্দে থাকুক, একটু রিল্যাক্স থাকুক। আচ্ছা, এই লেখালেখি নিয়ে ভবিষ্যৎ স্বপ্নটা কি? আমি শুধু শিশুদের জন্যই লিখে যেতে চাই। সাহিত্য জীবনটা আসলে শিশুদেরকে আমি উৎসর্গ করতে চাই, শিশুদের জন্যই লিখে যেতে চাই। আমি বড়দের ভুবনে আসলে যেতে চাই না। মানে শিশুদের জন্য কেমন একটা পৃথিবী চান আপনি? শিশুদের জন্য এমন একটা পৃথিবী চাই যেখানে প্রতিটি শিশু তাদের অধিকার সম্পর্কে জানবে, তারা স্বপ্ন দেখতে শিখবে এবং আত্মবিশ্বাসী হবে। লেখক যদি না হতেন তাহলে কি হতেন? লেখক না হলে কি হতাম বলা মুশকিল, তবে আমার মা ছোটবেলায় আমাকে দিয়ে অনেক কিছু করানোর চেষ্টা করেছে, যার মধ্যে একটা ছিল গান। হয়তোবা এই চাপটা আর একটু পরিবার থেকে থাকতো যদি আমি লেখালেখিকে আশ্রয় না করতাম। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম একজন বড় মানুষের সাথে, যেটা প্রথমে বলেছি, যিনি ছোটদের জন্য লেখেন এবং লেখক না হলে কি হতেন তিনি জানেন না, আমরা জানতেও চাই না। আমরা চাই তিনি লেখকই থাকেন, কারণ যে শিশুরা আছে চারপাশে এবং আমার পাশে, তারাও আসলে ঋদ্ধ হবে, তারাও আসলে ভূতকে ভয় পাওয়া থেকে বিরত থাকবে। তবে এই মুহূর্তে আমাদেরকে আসলে শেষ করতে হবে সূচনা। শেষ করব, তবে ভূতের সাথেই আমার বসবাস, ভূতকে আমি বন্ধু করে নিয়েছি। আপনারা থাকবেন আমাদের পৃষ্ঠার পাতায়, সেখানে ভূতের গল্প থাকবে, ভূতের বন্ধুদের গল্প থাকবে, এমন সব গল্প নিয়ে আমরা প্রতিদিন হাজির হব। আজকের মতো বিদায় নিচ্ছি।